সপ্তাহের দেশে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে, দক্ষ জনবল তৈরিতে শিক্ষা খাতে বড় বরাদ্দ দেওয়া হয়েছে, এমন কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি জানান যে মূল্যস্ফীতি 7.5% নিচে, মূল্যস্ফীতি বিষয় যেটি সিপিডি বলেছে যে 7.5%-এর নিচে নামিয়ে আনা কঠিন। এবারের বাজেট ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের ঘাটতির বাজেট, এমন মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। বাজেট কতটা বাস্তবায়নযোগ্য এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে সরাসরি স্টুডিওতে দুজন অতিথি আছেন। আমি একটু শুরুতে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন ডক্টর এ কে এম ওয়ারিসুল করিম, ডিন স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এবং আছেন মাজেদুল হক, অর্থনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই ডক্টর এ কে এম ওয়ারিসুল করিম আপনার কাছে আসি যে 2026-27 অর্থ বছরের বাজেট, এটি তারেক রহমানের সরকারের প্রথম বাজেট। প্রায় 60টি নিত্যপণ্য যেগুলোতে আসলে কমানো হয়েছে যে বিষয়গুলো, সেটি হচ্ছে যে সেখানে কোনো ধরনের প্রভাব পড়ে নাই বাজারে, আমরা আজকে যেটি লক্ষ্য করেছি, এবং সেগুলো দামও কমে আসবে হয়তো প্রস্তাবিত বাজেট অনুযায়ী। কেমন হলো আসলে, কতটা বাস্তবায়নযোগ্য হলো? থ্যাংক ইউ। আপনার দর্শকদেরও শুভেচ্ছা। বাজেটটা আমার মনে হয় ভেরি অ্যাম্বিশাস, বাট ইন দ্য রাইট ডিরেকশন। যদি এত বড় বাজেট, এত বেশি এক্সপেন্ডিচার, এটা যদি ইন কোয়ালিটি প্রজেক্টস এক্সপেন্ডিচার কোয়ালিটি যদি এনশিওর করা যায়, তাহলে বাজেট কুড প্রডিউস সামথিং গুড। কিন্তু বাজেটে যে ল্যান্ডমার্ক এক্সপেকটেশনগুলো বলা হয়েছে, যেমন ইনফ্লেশন, আপনি আপনার প্রিয়াম্বলে বলেছেন 7.5%, এবং 4 ইয়ার্সে ওনারা কিন্তু আরেকটা বলেছেন মিডিয়াম টার্ম আউটলুক, সেখানে বলেছেন যে 2031-এর মধ্যে ইট উইল কাম ডাউন টু 5%, ইনফ্লেশন কামিং ডাউন টু 5%। এটা ইতিহাসে আমি দেখি নাই। 1978-এ বোধ হয়, মানে বা 76-এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন, একবার ওই সময় মনে আছে চালের দাম 8 টাকা থেকে আবার 4 টাকা নেমে আসছিল। সো এছাড়া কখনোই 5% ইনফ্লেশন বাংলাদেশে ছিল না। থাকলে ভালো, ইনফ্লেশন শুড বি ডেফিনেটলি ইন এ সিঙ্গেল ডিজিট। সো বাট এগুলো অ্যাচিভ করতে না পারলেও, এবং আরেকটা বলেছেন যে জিডিপি গ্রোথ ইন 4 years, অ্যাগেন 2031-এ 8.5%, এবারের জন্য ওনারা বলেছেন 7.5%, সরি 6.5%। তো আমার মনে হয় 6.5% অ্যাচিভ করা পসিবল, কারণ বিএনপির বিভিন্ন সময়ে এবং আওয়ামী লীগেরও বিভিন্ন সময়ে আমরা 6.5% জিডিপি দেখেছি। কিন্তু একটা জিনিস আপনার মনে রাখতে হবে যে বাংলাদেশের যে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বিবিএসের করা এই ইনফ্লেশন বলুন, জিডিপি বলুন, আর আনএমপ্লয়মেন্ট ফিগার বলুন, আপনাকে আমি একটা কথা বলি, বাংলাদেশে কি বেকারের সংখ্যা 4%, 4.5%? 26 লক্ষ মানুষ বেকার। 26 লক্ষ যদি বেকারই হয়, তাহলে জনাব তারেক রহমান 1 কোটি কর্মসংস্থান কার জন্য করছেন ইন 18 months? উনি বলেছেন শুধু বৃক্ষরোপণ করেই প্রায় 2.5 লাখ মানুষের কর্মসংস্থান হবে। স্বাস্থ্য খাতে প্রায় 1 লক্ষ কর্মীর, তাহলে যদি টোটাল 26 লক্ষই হয়, তাহলে 10 মিলিয়ন জবস। সো এগুলো অ্যাবসার্ড, মানে বিবিএস এর স্ট্যাটিস্টিক্স। আমি মনে করি না যে বাংলাদেশের বর্তমানে যে জিডিপি বলা হচ্ছে, যদি এটা একটা মানে গ্রেটার ওয়াইডার কনভারসেশন, যে জিডিপি এখন যা বলা হচ্ছে বা মানে গত 15-17 বছর যা বলা হয়েছে, এগুলা অ্যাকিউরেট, এগুলো অথেন্টিক না। বাট ট্যাক্স ফিগার, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ট্যাক্স কালেকশন, রেভিনিউ কালেকশন, এটা অথেন্টিক, কারণ এটা ইট ইজ অ্যাকাউন্টেড ফর অন এ ক্যাশ বেসিস। বুঝতে পেরেছেন? ধরুন আপনার সম্পদের মূল্য কত, আপনি কত বড় লোক, এটা এক্রুয়াল হতে পারে। আপনি বলতে পারেন আমার বাড়ির দাম 4 কোটি, আরেকজন বলবেন না এটা 3 কোটি। আপনার জামা কাপড়, গোল্ড, এগুলোর দাম আপনি একটা বলবেন, আরেকজন একটা। স্পেশাল ফার্নিচার, খেয়াল করুন, ইকুইপমেন্ট, আপনাদের বিল্ডিংয়ের দাম কত, আনটিল ইউ অ্যাকচুয়ালি সেল ইট অর পুট ইট অন দ্য মার্কেট, ফাইন্ড এ ফেয়ার ভ্যালু, আপনি দাম জানতে পারবেন। কিন্তু এই বিল্ডিংয়ে আপনি কত ভাড়া দেন, অথবা আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ কত ক্যাশে আসে, এটা কিন্তু অ্যাকুরেটলি বোঝা যায়। সো এনবিআর যে পরিমাণ টাকা প্রতি বছর কালেক্ট করছে, সেটাকে যদি আমরা একটা গেজ, তার ভিত্তিতে যদি আমরা গেজ করি, তাহলে দেখতে পাই যে কখনোই 4 লক্ষ কোটি টাকা এখনও পৌঁছাতে পারে নাই এনবিআর রেভিনিউ। তার সাথে নন ট্যাক্স রেভিনিউ কিছু যুক্ত হয়ে এবছর আমার ধারণা সর্বোচ্চ 470 হয়তো পৌঁছাবে, এই যে জুন মাস শেষ হচ্ছে। সেই প্রেক্ষিতে আগামী বছর আরও আপনি 10 বা 20%ই দিন, তো গ্রো করলে সর্বোচ্চ 6 লাখ, মানে 6 লক্ষ কোটি টাকা। সেখানে ওনারা রাজস্বের লক্ষ্যমাত্রা ধরেছেন 6,95,000 কোটি টাকা। সো এখানে মিনিমাম 1 লক্ষ কোটি টাকার ঘাটতি হবে, যেটা এখন তো গাশ হয়ে গেছে। প্রবলেম হচ্ছে আমরা তো কোনো
বুঝছেন, আমরা কোনো অ্যাকাউন্টেবল মানে কাউকে অ্যাকাউন্টেবল করছি না। দ্যার ইজ নো ভ্যারিয়েন্স অ্যানালিসিস। আপনি বলছেন আমি 4টায় আসবো, কিন্তু 4টা জায়গায় আমি 4টা20-এ আসছি, ওই যে 20 মিনিট যে দেরি হলো বা আর্লি হলো, মানে পজিটিভ বা নেগেটিভ ভ্যারিয়েন্স, এর জন্য কোনো পুরস্কার বা মানে রিওয়ার্ড আর পানিশমেন্টের ব্যবস্থা নেই। কারণ দেশে তো ডেমোক্রেসি ছিল না। ডেমোক্রেসিতে রিওয়ার্ড পানিশমেন্ট হয় থ্রু ভোটিং। যে আপনি যে কথা রাখতে না পারেন, আপনাকে আমি পরে নির্বাচন, আপনাকে তো আর আমি জেলে পাঠাতে পারবো না একটা বাজেট ফিগার মিস করার জন্য। যেমন কোম্পানিতে আমরা কি করি, যে ম্যানেজমেন্ট যে আর্নিংস ফিগারগুলো বলে, যে আর্নিংস, ডিভিডেন্ডস, রেভিনিউ ফোরকাস্ট বলে, যদি সে ফোরকাস্টটা পরে মিস করে, তখন আমরা তাকে তার স্টক প্রাইস কমিয়ে দেওয়ার মাধ্যমে, মানে উই রিকমেন্ড সেল এবং মেজর সেলিং স্প্রির মাধ্যমে তাকে পানিশমেন্ট দেওয়া যায়। এগুলো কোনোটাই ফৌজদারি অপরাধ না। সো পলিটিক্যাল প্রসেসে ওই রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্টের ব্যবস্থা হচ্ছে থ্রু ভোটিং। আশা করি ভবিষ্যতে এটার জন্য, এবং দ্যাট অ্যাকচুয়ালি কিপস দ্য পলিটিশিয়ানস অনেস্ট অ্যান্ড অ্যাকাউন্টেবল। যাক, সো বাজেটের এই কয়েকটা মানে বড় মাপে বাজেটের যে ফিলোসফিক্যাল দিক সেটা ভালো। ইনক্লুসিভ ডিরেগুলেশন বলেছেন, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বলেছেন, স্টক মার্কেট নিয়ে কতগুলো কথা ভালো বলেছেন। কিন্তু আপনি হয়তো পরে যদি মানে আরও ডেপথে যান, আমি মনে করি কতগুলো সিরিয়াস ইস্যুজ আছে যেগুলো বাজেটে ওনাদের অবশ্যই আমি আজকে বলবো, ওনাদের রিকোয়েস্ট করবো যেগুলো একটু রিথিঙ্ক করা, এবং এ ব্যাপারে আমাদের ভয়েস রেজ করা দরকার। বিকজ ইন দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য ইকোনমি, গ্রেটার ইন্টারেস্ট অফ স্পেশালি দ্য স্টক মার্কেট, মানে ক্যাপিটাল মার্কেট নিয়ে একটা প্রভিশন সরকার করেছে, যেটা অত্যন্ত মানে আমি বলবো যে অত্যন্ত ডেঞ্জারাস মার্কেটের জন্য। মার্কেটে এই বিধান থাকা সম্ভব না, থাকা উচিত না। একবার ছিল শেখ হাসিনার সময়, পরে রোহিত করা হয়েছে, এখন আবার আমাদের মাননীয় অর্থমন্ত্রী এটা এনেছেন। সো ওই একটা আছে। তারপর আমাদের যে সবগুলো স্মল বিজনেস সবাইকে বিন নাম্বারের মধ্যে বিনের মধ্যে এনে তাদের জন্য যে 1002 টাকা করে, এবং বোধহয় একটা সার্টেন মিনিমাম অ্যামাউন্ট 2000 টাকা, সেটারও ব্যাপার আমার কথা আছে। তারপর বাসস্থান, কালো টাকা সাদা করা, সেটা নিয়ে আরেকটা মানে মন্তব্য করব বা অ্যানালিসিসের প্রয়োজন আছে। আপনি শুনতে চাইলে আমি এখনই বলতে পারি, বাট আমি মনে করি যে আমরা আপনার কাছে জনাব মাজেদুল হক আপনার কাছে একটু যেতে চাই যে সব মিলে মোটা দাগে আসলে এই বাজেট অন্যান্য বাজেটের তুলনায় কেমন হলো, দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি সেই প্রেক্ষাপট বিবেচনা যদি বলেন কতটা বাস্তবায়নযোগ্য? জি দেখুন, যে বাজেটটা দেয়া হলো, আমরা বারবার বলছি এটা ঐতিহাসিক বাজেট, এটা একটা বিগ বাজেট, কিন্তু এটা তো জিডিপি 13%, 13.5%, তাই না? এটা পৃথিবীর অন্যান্য দেশে, আপনার এশিয়ার অনেক দেশে, দক্ষিণ এশিয়ার অনেক দেশে জিডিপি 16%, 18% বাজেট ঘোষণা করে। আপনার উন্নত দেশগুলোতে জিডিপির 30%-এর কাছাকাছি বাজেট ঘোষণা করে। বাজেট ঐতিহাসিক আমি বলবো না, বা বড় আমি বলবো না। কেন বলবো না? কোন দৃষ্টিকোণ থেকে? বাজেট করা হয়েছে 9,37,000 কোটি টাকা, আমরা বাজেট 38,000 কোটি টাকা বাজেট করেছি। এখানে আমার পরিচালন ব্যয় আছে 6 লাখ কোটি টাকা। পরিচালন ব্যয়ের ভিতরে আপনার বিদেশি যে ঋণ নিয়েছি, সেই ঋণের সুদ ব্যয় বাবদ আপনাকে অনেক, মানে এটা ফার্স্ট পর্যায়ে রয়েছে। হ্যাঁ, এখন আমি পরিচালন ব্যয় তো আমার 6 লাখ কোটি টাকা, আমার এডিপিতে 3 লাখ কোটি টাকা, অনলি 3 লাখ কোটি টাকা 9-এর ভিতরে, তাই না? তাহলে জনকল্যাণমূলক আমি তখনই বলতাম যদি এডিপিতে 6 লাখ কোটি টাকা থাকতো, একদম, তাই না? এটা একটা বাস্তব। তখন আমি স্বাস্থ্য খাতে বেশি ব্যয় করতে পারতাম, আমি শিক্ষা খাতে বেশি ব্যয় করতে পারতাম, আমি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার যে এক্সপেন্ডিচার সেটা করতে পারতাম। আচ্ছা, এবারের অর্থ বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে 3টা চ্যালেঞ্জ আমি বলবো। সেটা চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে আপনার বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা, অর্থনীতিটাকে গতিশীল করা, আর হচ্ছে যে বিদেশি ঋণ যেটা আমরা নিয়েছি সেই বিদেশি ঋণের আপনার পরিশোধ করা, এক। এখন এখানে আমি কেন 3টা কথা বললাম? আমরা মূল্যস্ফীতির কথা বলছি এবং বলছি যে আমরা উচ্চকর কমাইছি 60টা প্রোডাক্টের উপর, আপনি প্রথমে এটা বলেছেন। কিন্তু একটা মানুষ, তার তো জীবনমান নিশ্চিত করার জন্য তার বিনোদন দরকার আছে, তার স্বাস্থ্যসেবা দরকার আছে, তার শিক্ষা দরকার আছে, শুধু তো খাদ্য না। আচ্ছা, স্যার এখানে আছেন, মাল্টি ডাইমেনশনাল পভার্টি। এই মাল্টি ডাইমেনশনাল পভার্টি, আমার তো স্বাস্থ্য খাতেও আমার দারিদ্র বেড়েছে দেশে, আমার শিক্ষা খাতেও আমার দেশে দারিদ্র বেড়েছে, আমার দেশেই অনেক মানুষ ইন্টারনেট ইউজ করতে পারছে না, সেখানেও দারিদ্র বেড়েছে। মাল্টি ডাইমেনশনাল পভার্টি 11 থেকে 13টা ইন্ডেক্স সূচক নেওয়া হয়।
আমি শুধু দারিদ্র্যের কথা বলছি যে একটা মানুষের ব্যয় থেকে আয় বেড়েছে, খাদ্যে দারিদ্র্যের কথা বলছি। এখন আমি 60টার উপরে আমি উচ্চকর কমিয়েছি, কিন্তু আমার যে মাল্টি ডাইমেনশনাল পভার্টি, এটা হাউ টু অ্যাড্রেস একটা চ্যালেঞ্জ, ঠিক আছে, এই অর্থ বছরের। দ্বিতীয় বিষয়টা হলো যে দেখেন যে যখন মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে বা 2023 সাল থেকে 4 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান, কোনো পলিসি কাজ করছে না বাংলাদেশে। পলিসি কেন কাজ করছে না সেটা কি আমরা ভেবে দেখেছি? আমরা প্রথম জ্বালানি তেলের দাম বাড়ালাম, পেট্রোল পাম্পগুলোতে লাইন ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। তাই মানে আমার তো যে সরবরাহ চ্যানেলটা, সেই সরবরাহ চ্যানেলটা আমি স্টিল নাও আমি এখন ইমপ্রুভ করতে পারিনি, এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে মার্কেট কম্পিটিশন করতে পারিনি। 5টা প্রোডাক্ট, 100টা প্রোডাক্ট আমদানি করতেছে অনলি 3টা কোম্পানি বাংলাদেশে। আপনি 100টা প্রোডাক্ট 100টা কোম্পানির কাছে দেন, আপনি মার্কেট কম্পিটিটিভ করেন, তাহলে দেখবেন সিন্ডিকেট ডেভেলপ করবে না, জিনিসপত্রের দাম অনেক কমে যাবে, এক এক কোম্পানি এক এক দেশ থেকে আমদানি করবে, তাই না? এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে উচ্চ মূল্যস্ফীতির ভিতরে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, তাহলে তো এই জনসংখ্যা এমনিতে 4-5 কোটি জনসংখ্যা আমাদের দরিদ্র আছে, তাই না? এর পরবর্তীতে তো আরো দরিদ্র হয়ে পড়বে। বিশ্বব্যাংক প্রজেকশন করেছে বর্তমান বাস্তবতা, বৈশ্বিক বাস্তবতা, অভ্যন্তরীণ বাস্তবতা। তাহলে আপনার যদি 10 কোটির কাছাকাছি মানুষ দরিদ্র হয়ে পড়ে, তাহলে আপনি অর্থনীতিটাকে সামনের দিকে কিভাবে এগিয়ে নেবেন? কারণ ওই মানুষদেরকে তো আপনার কর্মক্ষম থাকবে না, শক্তি থাকবে না, তারা তো তাদের হেলথ সিকিউরিটি নেই, তাদের এডুকেশন সিকিউরিটি নেই। আচ্ছা, তারা বহুমুখী দারিদ্র্যের শিকার হচ্ছে, এবং এত 10 কোটির কাছাকাছি মানুষ যদি আপনার পুষ্টিগুণ সম্পূর্ণ ব্যালেন্স ডায়েট যদি ইনটেক না করে, তাহলে সে রুগ্ন জাতিতে পরিণত হবে। এই 10 কোটি রুগ্ন মানুষকে নিয়ে আপনি কিভাবে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে আমরা এগিয়ে যাব? এক। দ্বিতীয় নম্বর কথা হলো দেখেন যে আমাদের পলিসির কনফ্লিক্ট রয়েছে, একটা নীতির সাথে আরেকটা নীতি সাংঘর্ষিক রয়েছে। আমরা মনিটারি পলিসি করছি, আমরা ডিমান্ড কমানোর, চাহিদা কমানোর চেষ্টা করতেছি, যা বাজারে টাকা বেশি ছাড়বো না। আরেকটা জায়গায় আমরা ফিসক্যাল পলিসি যখন করছি, তখন বলছি না, আমার আননেসেসারি কিছু বাজেটও আমরা এডিপিতে আমরা দিয়েছি, কিছু প্রকল্প গ্রহণ করেছি। আচ্ছা, বাজার নীতি এবং রাজস্ব নীতি এবং মুদ্রা নীতি, সরবরাহ চ্যানেল, এই 4টার সাথে কোনো সমন্বয় দীর্ঘদিন ধরে নেয়, বছরের পর বছর। তাহলে আমরা বলছি যে 7.5%, বর্তমান বাস্তবতায় এই 7.5% নেওয়া এটা সম্ভব না। আরেকটা কথা দেখেন, বাজেটের আরেকটা বড় চ্যালেঞ্জ রয়েছে, এটা প্রতি বছরই হয়ে থাকে। আমরা বাজেট দিয়েছি, আমি ঐতিহাসিক বাজেটও বলছি না, বড় বাজেটও বলছি না, কারণ এটা জিডিপির 13%। এখন আমি যে টাকাটা দিয়েছি, সরকারের এক্সপেন্ডিচার করার, ব্যয় করার যে সক্ষমতা, যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি নিয়ে কিন্তু আপনার দশকের পর দশক কথা হচ্ছে, সমালোচনা হচ্ছে, বিশ্বব্যাংক বলছে, IMF বলছে। আমরা অর্থবছর যখন শেষ হয়, লাস্ট 3 মাসে মানে আপনার মিনিস্ট্রিতে যেটাই যাই সেটাই পাস হয়ে যায়, যে আমার তো টাকা খরচ করতে হবে, আমাদের টেন্ডেন্সি কিন্তু এখনো পর্যন্ত এটা আছে। আমাদেরকে এই প্রবণতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আরেকটা বিষয় হলো যে আমরা যে প্রকল্পগুলো সামনে হাতে নিব, এডিপির আন্ডারে যে প্রকল্পগুলো হাতে নেব, সেগুলো ফুলি অ্যাসেসমেন্ট করে এই প্রকল্পগুলো হাতে নিতে হবে। ইচ্ছে মতো প্রকল্পগুলো, মানে ইচ্ছাপূরণ প্রকল্পগুলো হাতে নিলে আর হবে না। কারণ যে প্রকল্পগুলো আমরা হাতে নিব, সেই প্রকল্পগুলো থেকে যেন আমার এক্সপেক্টেড রিটার্ন আসে, আমার টাইমলি রিটার্ন আসে, আমার ইকোনমিক বেনিফিট আসে, এবং প্রকল্পগুলোর জন্য জনগণের সাথে সম্পৃক্ততা থাকে, জনগণ যেন সুবিধাভোগী হয় প্রকল্পগুলো থেকে। আর বিগত সময়ের মতন আমরা আর ভুল সিদ্ধান্ত গ্রহণ করব না। চ্যালেঞ্জ আরও আছে। আমরা যে রাজস্ব আহরণ, আমরা বলেছি 9,38,000 কোটি টাকা আমরা রাজস্ব, NBR এর দায়িত্ব আছে 6,05,000 হয়তো, বা 4,000 কোটি টাকা। এখন NBR এর সক্ষমতা নিয়ে আমার প্রশ্ন উঠছে। এখন যখন NBR এর সক্ষমতা বাড়ানো দরকার, নতুন সরকার প্রথমে এসেই তো সেটা করে নাই, এখন হয়তো করার চিন্তা ভাবনা করছে। জাতীয় রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ, সেই 2টা বিভাগ আলাদা কোথায়? আমার তো এই 2টা বিভাগ আলাদা করার দরকার আছে, কারণ আমার তো দীর্ঘদিন ধরে এখানে কি হয়েছে, এখানে ভ্যাট ফাঁকি হয়েছে, এখানে কর ফাঁকি হয়েছে, এখানে যারা কর ফাঁকি দিয়েছে তারা আবার মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মানে এই কালচারটা আমাদেরকে দূর করতে হবে। আর বাংলাদেশের সংস্কৃতি ছিল, অর্থনৈতিক সংস্কৃতি ছিল কর অব্যাহতি সংস্কৃতি। এই কর অব্যাহতি হয়তো ইন্টারিম গভর্নমেন্ট এটা নিয়ে দিতেই চায় নাই কর অব্যাহতি,
এই আর বর্তমান সরকার কর অব্যাহতি দিচ্ছে, কিছু জায়গায় দিচ্ছে। কর অব্যাহতি যে রাখবো না তা না, কর অব্যাহতিরও প্রয়োজন আছে। আপনার স্টার্ট আপ বিজনেস, আপনার প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এগুলো আনার জন্য তো আপনার ভিয়েতনামের সাথে, লাওসের সাথে তো আমাদের সামঞ্জস্য রেখে কর অব্যাহতি দিতে হবে, ওটা ঠিক আছে। কিন্তু কর অব্যাহতি সংস্কৃতি বাংলাদেশে ছিল এবং অনেক বেশি পরিমাণে আমরা কর অব্যাহতি দিয়ে ফেলছি এবং এটা থেকেও আমরা বের হতে পারছি না। তাহলে বিষয়টা হলো যে আমাদের একটা হচ্ছে যে আয় করার, রাজস্ব আহরণের লক্ষ্য পূরণ করার একটা চ্যালেঞ্জ রয়েছে। আর একটা চ্যালেঞ্জ হচ্ছে যে জনগণকে আমরা স্বস্তি দিতে পারবো কিনা, নিম্ন আয় যারা করে, যারা স্বল্প আয়ের মানুষ, যারা শ্রমজীবী মানুষ, তাদেরকে আমরা স্বস্তি দিতে পারবো কিনা, এই চ্যালেঞ্জগুলো আমি একটু আমরা আরো আলোচনা করবো। একটু বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক, সপ্তাহে দেশের একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। সপ্তাহে দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন ডক্টর এ.কে.এম. ওয়ারিসুল করিম। আপনার কাছে আবারও একটু যেতে চাই, বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে, কি বলবেন আসলে? অর্থমন্ত্রী আজকে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন। যিনি বাজেটটা উপস্থাপন করেছেন মাননীয় অর্থমন্ত্রী, উনি বললে তো হবে না যে এটা জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়েছে কিনা, প্রতিফলন হয়েছে কিনা। এটা আপনি শুনবেন ফ্রম দ্য স্টেক হোল্ডার্স, স্পেশালি বিজনেস কমিউনিটি, ইনভেস্টার্স। স্টক মার্কেট যখন ওপেন হবে বা তাদেরকে যদি ইন্টারভিউ করেন যে তারা কি ভাবছে, আমি আপনার কয়েকটা জিনিস বলছি বাজেটে। নাম্বার ওয়ান, যে স্মল বিজনেস সবার উপরে আপনি 2000-3000 যাই হোক না কেন কোটি, মানে ওনারা বোধহয় টার্গেট করছেন 70 লাখ। এখন এই যে স্মল বিজনেসগুলো 2000, মানে 1000-এ 2 টাকা খুব বেশি শোনায় না, কিন্তু এর অনেকেই কিন্তু অনেকে কেন 100%ই সেলফ এমপ্লয়েড, তাদেরকে কেউ বেতন দেয় না। তারা নিজে একটা দোকান করেছে, হয়তো টিনের ঘরে, হয়তো মাচার উপর, মানে গ্রামের কথা আমি বলছি, রাস্তার ধারে। সে কোনোদিন দোকান খোলে, কোনোদিন খোলে না। আপনি হাউ ডু ইউ ডিফাইন? আমাদের এই মগবাজারে আপনি রাস্তার উপর দেখবেন অনেক মহিলা, তারা চা বিক্রি করে, কেউ কেউ মানে ভাসমান দোকান, বা তার চেয়ে একটু বড় চালের দোকান, ডালের দোকান, চায়ের দোকান, মানে এই অসংখ্য দোকান, এদেরকে ট্যাক্সের আওতায় আনা উচিত। কিন্তু আবার এট দ্য সেম টাইম তারা তো মিনিমাম থ্রেশহোল্ডও মিট করে না। একটা সভ্য দেশে সবাই ট্যাক্স দেবে না, তাহলে তো ট্যাক্সের যে একুইটেবল প্রিন্সিপলটা, ট্যাক্সের ওয়ান অফ দ্য অবজেক্টিভস কি? টু রিডিস্ট্রিবিউট ওয়েলথ, যে যাদের বেশি আছে, যারা হাই ইনকাম পিপল, প্রোগ্রেসিভলি তাদের কাছ থেকে বেশি নেবেন, আর যাদের মোটে নিজের টু লুক আফটার করতে পারছে না, ইভেন বেকার ভাতা, মানে উন্নত বিশ্বের কথা মন্ত্রী মহোদয়গণ প্রায়ই মানে রেফার করেন, কিন্তু একটা পিস তো আনলে চলবে না। ধরুন আপনি যদি আপনার একটা টেলিভিশনের একটা পিস নিয়ে আপনি আপনার কম্পিউটার লাগান, তো কাজ হবে? অথবা ইভেন কম্পিউটারও তো কাজ হবে না। ইট হ্যাজ টু বি ফ্রম দ্য সেম ব্র্যান্ড বা সেম মডেল, ইভেন সেম মডেল। তো একটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সেখানে বেনিফিট সোসাইটি বলবো না, সেখানে হাইলি মানে অলমোস্ট ওয়েলফেয়ার সোসাইটি, ইউনিভার্সাল হেলথ কেয়ার। দেখুন, হেলথ কেয়ার, ইউনিভার্সাল এডুকেশন, প্রাইভেট পড়াতে হয় না। আপনার কোনো বন্ধু বান্ধব যারা বিদেশে সেটেল করেছে তাদের ছেলেমেয়ের কথা জিজ্ঞেস করুন যে তোর স্কুলে তুই প্রাইভেট পড়াতে হয়? ইভেন বাবা মাকেই পড়াতে হয় না। অনেক বাচ্চা আছে স্কুলে, মানে টুইডেনে স্কুলে পড়ালেখা শেষ করে আসে, বাসায় বইপত্রও নেই। তো সেই ধরনের জায়গা থেকে সেখানে হাই ট্যাক্সের একটা জাস্টিফিকেশন আছে। আপনার বাসায়, সুইডেনে আপনার বাসায় প্রেসক্রিপশন নিয়ে বসে থাকবেন, আপনার বাচ্চা কাচ্চা আসতে হবে না, আপনি যদি মানে সিনিয়র সিটিজেন হন। এবং ভলান্টিয়ার্স আছে, তারা গিয়ে আপনার বাসায় আপনি টাইমলি দিনে 2 বার করে আপনাকে ওষুধ খাইয়ে আসবে। সো ওদের সাথে পারলে ওসব জিনিস এমুলেট করা উচিত। আনলে কিছু ভালো জিনিস আনুন, তাই না? ওখানে ট্যাক্স বেশি, আমরা ট্যাক্স কম দিই, আমাদেরকে সেম দেওয়া হয়। কথায় বলা হয় যে আমাদের দেশের ট্যাক্স টু জিডিপি রেশিও কম। এই যে আমাদের ডক্টর মাজেদও বললেন যে আমরা তো এটা বড় বাজেট মনে হচ্ছে, কিন্তু জিডিপির তুলনায় তো মাত্র 13%, কিন্তু আমার রেভিনিউ কালেকশন তো জিডিপির তুলনায় 7%। ভালো করে শুনুন, রেভিনিউ কালেকশন হচ্ছে জিডিপির 6.8%। আপনি খুব বেশি হলে এটাকে 7-এ নেবেন, 7.5। তাহলে ওই রেভিনিউ দিয়ে আপনি 13% অফ জিডিপি কীভাবে আপনি পুরাটাই বড় করতে হচ্ছে, তাই না? তো বড় করতে গিয়ে আবার ইন্টারেস্ট পে করছেন কত? ডোমেস্টিক বরোয়িংয়ে আমরা 11 to 12% ইন্টারেস্ট দেই অন অ্যাভারেজ। আপনি সঞ্চয়পত্রের কথা ধরুন, ট্রেডিশনালি বাংলাদেশে ইভেন 15% ছিল সঞ্চয়পত্রে, মানে 5 বছরে ডাবল হতো, ছিল না এমন প্রজেক্ট? আচ্ছা, তো এই ধরনের হাই কস্ট বরোয়িং আবার সেই ট্যাক্স পেয়ারের উপরে আপনি মানে একটা বার্ডেন হিসেবে চাপিয়ে দিচ্ছেন। সো আমরা একটা ডেট ট্র্যাপে পড়েছি। 24 লাখ কোটি টাকা ডেট, সামনে আরও 3 লাখ কোটি টাকা বাড়বে, 27, এভাবে 10 বছর পর বাংলাদেশে শুধু ঋণের সুদ, ইন্টারেস্ট অন লোনস, সভরিন লোনস আপনি পে করবেন 3 লক্ষ কোটি টাকা। তো তার মানে বাজেট কত হতে হবে? 14-15 লাখ কোটি টাকা আপনাকে রেভিনিউ কালেক্ট করতে হবে। এখন কথা হচ্ছে সেই রেভিনিউ সম্ভব? 180 মিলিয়ন মানুষ তো অনেক মানুষ, প্রায় ইউরোপের অর্ধেক, তাই না? তো এটা দিয়ে এতগুলো যদি বিজনেস বা এতগুলো অ্যাক্টিভিটিজ, আমরা অন্তত চাল, ডাল, আটা, রুটি, মানে এগুলো যদি আমরা পারচেজ করতে পারতাম, জামা কাপড়, জুতো, গামছা, শাড়ি, লুঙ্গি, এগুলো, তাহলেও কিন্তু
আপনি ভিএটি কালেক্ট করতে পারতেন 2-3 লাখ কোটি টাকা। আমি যেটা অসুবিধা দেখি সেটা হচ্ছে সরকার যারা কর ফাঁকি দিচ্ছে তাদেরকে চেঞ্জ না করে ওই যে 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 দোকানদার, যে ভাসমান দোকানদার বা ক্ষুদ্র ব্যবসায়ী বাজারে, সে হয়তো একটা সেলুনের দোকান বা ডাক্তারি দোকান বা রেস্টুরেন্ট, এরা তো একদম আমাদের সবচেয়ে বড় এমপ্লয়ার। সরকার বাহাদুর চাকরি দিচ্ছে 16 লাখ মানুষকে, 17 লাখ, তাই না? পুলিশ, বিডিআর, মানে বিজিবি, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেগুলো পাবলিক ইউনিভার্সিটি, ওনাদের সবাইকে মিলে। আর প্রাইভেট সেক্টর দিচ্ছে আরও প্রায় 6 কোটি। এগুলো সব মানসম্মত জব না, দ্যাট ইজ ট্রু। কিন্তু আপনারা তো কাজ করাচ্ছেন। আপনি আপনার অফিসের দিকে তাকান, বিটিভিতে একটা দুইটা প্রোগ্রাম সারাদিনে করতো, কতশো মানুষ, কয়শো কোটি টাকা প্রতি বছর খরচ করে, আর আপনি ট্যাক্স পেয়ারের 1 টাকাও নিচ্ছেন না দেশ টিভি নিয়ে। আপনি কতজন মানুষকে এমপ্লয় করছেন, কতগুলো ফ্যামিলি চলছে, বাচ্চা কাছে পড়ছে। এখন আমার দেশে হেলথে আমি কিছুই পাই না। আপনি মুগ্ধা হসপিটালে যান, ঢাকা মেডিকেলে যান, পিজি হসপিটালে যান, হ্যাঁ নামমাত্র, কিন্তু এর পেছনে আমরা শত শত কোটি টাকা আমরা অ্যালোকেট করছি। ইউজিসিকে আজকেও দেখলাম 1500 crore এক্সট্রা দেওয়া হয়েছে। ইউজিসি শুধু ঢাকা ইউনিভার্সিটিকে একাই 1100 থেকে 1200 কোটি টাকা সাবসিডি দেয়। সো এইভাবে আমরা, কিন্তু স্টুডেন্টদের আপনি বলছেন যারা আপনি তো বিনা পয়সা পড়ছেন, সে তো বিনা পয়সা পড়ছে না, তার হয়ে তার বাবা মা, তার ভাই বোন বা সে নিজে ইন দ্য ফর্ম অফ ট্যাক্সেস সে 1500 কোটি টাকা বা 1200-1300 কোটি টাকা ঢাকা ইউনিভার্সিটিকে সাবসিডি দিচ্ছে, সরকারের টাকা। সো সরকার খরচ না করলে আমরা করছি। আচ্ছা এক সেকেন্ড আমি বলি, এডুকেশনে ধরুন সরকার, আমরা বলছি যে অল্প 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 খরচ, আমাদের এবার একটু বেড়েছে 1.5% অফ জিডিপির মতো, বা টোটাল বাজেটের মধ্যে হাইয়েস্ট। কিন্তু স্টিল আমি মনে করি বাংলাদেশের মানুষ তার চেয়ে কয়েক গুণ বেশি খরচ করে অন এডুকেশন, এবং কয়েক গুণ অন হেলথ কেয়ার। কীভাবে? আপনার বাচ্চাকে আপনি সরকারি ফি, হয়তো টিউশন ফি দেন না, স্কুলের বেতনটা হয়তো সরকার দেয় যদি গভর্নমেন্ট স্কুলে যায়, গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট ইউনিভার্সিটির টিচারের বেতনটা সরকার দিয়ে দিচ্ছে। কিন্তু আমার যে বাচ্চা প্রাইভেট পড়ে, একজন মাসে কমপক্ষে 5,000, সর্বোচ্চ 30-40 হাজার টাকা পরিমাণ যে প্রাইভেট পড়াতে হয়। আমি যে অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে হয়, আমার বাচ্চা মানে জন্ম থেকে শুরু করে আমার মৃত্যু পর্যন্ত আমি যে লক্ষ লক্ষ টাকা আমার জমি জমা বিক্রি করে, আত্মীয় স্বজনের কাছে ধার করে, অফিস থেকে লোন করে আমি যে চিকিৎসার ব্যবস্থা করি, এটা কি সরকার, রাষ্ট্র করে? সো রাষ্ট্র কোন নৈতিক অধিকার আমার থেকে ট্যাক্স নেয়? রাষ্ট্র তো একদম স্কেলেটন সার্ভিসটা দিচ্ছে। খেয়াল করুন, রাষ্ট্র কিন্তু কিছু দিচ্ছে, স্কেলেটন সার্ভিসেস, তাই না? আচ্ছা, এখন ইম্পর্টেন্ট দুইটা জিনিস আমি আপনার ভিউয়ারদের কাছে বলতে চাই। একটা হচ্ছে কালো টাকা সাদা করে নিয়ে ওনারা একটা প্রভিশন রেখেছেন, এবং এখানে একটা আমি বলবো যে স্মার্ট কাজ হয় নাই, বাট ক্লেভার, গভর্নমেন্ট ক্লেভারলি জিনিসটা প্রেজেন্ট করেছে, যে বক্তৃতায়, বাজেট স্পিচে কিন্তু এটা নেই, কিন্তু ফাইন্যান্স বিলে এটা আছে। এখন আপনি বলুন, আমি ফাইন্যান্সের ছাত্র, আমি প্রফেসর দাবি করছি না, আমি নিজে ফাইন্যান্স বিল শুনেছি বোধহয় লাইফে 5-6 বার মাত্র। আমরা অ্যাকাউন্টিং পড়াতে এটা দরকার হয় না, শুধু ইকোনমিক্সে দরকার হয়, তাই না? অ্যাকাউন্টিং, ইভেন ফাইন্যান্সও ফাইন্যান্স বিল দরকার হয় না। ফাইন্যান্স আমরা উই গো অন টু ইকুইটি মার্কেট, স্টক মার্কেট, স্টকস অ্যান্ড বন্ডস। ফাইন্যান্স বিল কজন পড়ে? পার্লামেন্টের মেম্বাররা কজন জানে? এটা ব্যুরোক্রেটিক একটা প্রসেস, ওখানে রেখে দিয়েছেন। ওখান থেকে আজকে নিউজ পেপারগুলো কোট করছে যে উনি কালো টাকা সাদা করার একটা ব্যবস্থা রেখেছেন। কি সেটা? তাও আবার রিহ্যাবের অনুরোধে, ওইটা শুধু রিয়েল এস্টেট সেক্টরে। আমি আপনাকে এক কথা বলি যে মানুষের 5টা যে মৌলিক অধিকার আছে, এর মধ্যে অন্ন বস্ত্রের পরপরই আপনার আসছে বাসস্থান। তাহলে এই রাইটটা কি আমার যে মধ্যবিত্ত, আমার যে কন্যা যে নতুন জব পেয়েছে বা তার হাজব্যান্ড, তাদের একটা বাড়ি তো মানে ওই যে বললাম আমেরিকান ড্রিম বা বাংলাদেশ ড্রিম, যে আপনার একটা মাথার উপরে ছাদের ড্রিম কার না আছে? এখন এই সেক্টরে যদি কালো টাকার স্রোত বয়ে যায়, কালো টাকা যদি আপনি ওদিকে ডাইভার্ট করে দেন, তাহলে কি হবে? কারণ ওরা মনে করবে যে আমার তো মানে বার্গেন করার দরকার নেই, আমার লকারে টাকা আছে, কাস্টমসের আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন, তারা নামে বেনামে ব্যাংকেও আর রাখে না, তারা লকার ভাড়া করে লকারের মধ্যে লক্ষ লক্ষ টাকা ভাবে রেখে দেয়। আমি এমন দেখেছি যে ব্যাগে করে $4-5 লাখ ব্যাগে করে ওনার ইংল্যান্ড গেছে, ব্যাগে করে কানাডা গিয়ে যেখানে ক্যাশে বাড়ি কিনবো কাস্টমসে। তো এই মানুষগুলোর টাকাটা কোন সেক্টরে যাবে? শান্তা প্রপার্টিজ, ওই অ্যাসেট ডেভেলপমেন্ট বা সাউথ ব্রিজে যাবে। তাহলে উনি আর আমি অধ্যাপনা করি কি আপনি সারা জীবন একটা ফ্ল্যাট কিনতে পারবেন 4 কোটি টাকা যদি হয়ে যায়? আপনার যদি আমি 4 লাখও বেতন দেই, ভাই এই জায়গাটা একটা অভিশাপ নেমে আসছে, আমাদের মধ্যবিত্তের কোনো হোপ নেই। আপনি জীবনে একটা বৈধভাবে, তাহলে আপনি যদি তাদেরকে বৈধতা দিতেই চান, আপনার বলা উচিত ছিল, যেমন আমরা ইমিগ্রেশন, যদি আপনি বিজনেস ক্যাটাগরিতে যদি আপনি ইমিগ্রেশন চান, বিদেশ আপনার কি বলে যে আপনি একটা দোকান দেন, একটা বিজনেস দেন, যেখানে মিনিমাম 10 জনের এমপ্লয়মেন্ট হবে। 10 জন যদি এমপ্লয়মেন্ট হয়, দেন ইউ হ্যাভ এ কেস টু অ্যাপ্লাই। তাহলে আপনি ওই সেক্টর বলতেন যে তুমি একটা ব্যবসা বাণিজ্য দাও, একটা কারখানা দাও, একটা আমার ওই যে কারখানাগুলো চলছে না, এরকম একটা তুমি দেখি টেক আপ করো। আমি একটা 60,000 কোটি টাকা ওইদিকে থেকে বাংলাদেশ ব্যাংক থেকে না দিয়ে আপনি যদি বলতেন যে কালো টাকার মালিকরা
আমাদেরই তো সমাজের অংশ, আমারই নেইবার্স, বন্ধু বান্ধব। তোমরা এই এখানে 100টা বিজনেসের একটা পুল আছে বা 1000টা মোটামুটি স্ট্রাগলিং বিজনেসেস আছে, এখান থেকে তোমরা চুজ করো কোনটা পিক আপ করবে। আমি তোমাকে নো কোশ্চেনস আস্কড, কোনো প্রশ্ন করবে না, তুমি এগুলোতে অন্তত 10 জন লোকের চাকরি হোক। এভাবে চ্যানেল করে আপনি মানুষের বেনিফিটে, ওই মানে বঙ্গবন্ধুর আমলে যেটা করেছিলেন, যে মুক্তিযুদ্ধের পর আমরা দেখেছি যে ওই রাস্তা, কোনাকুনি রাস্তা বলতাম আর কি, মানে ধান ক্ষেতের মধ্য দিয়ে যে নানার বাড়িতে আসতাম, দেখতাম যে বানাচ্ছে, রাস্তা বানাচ্ছে কারা, বলে যে এরা রাজাকার, যে ওরা রাজাকার হিসাবে, যে ওদের শাস্তি হলো, বঙ্গবন্ধু বলেছেন যে এদেরকে দিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তোরা রাস্তা বানিয়ে দে। তাহলে আপনি এই যে যারা অবৈধ কালো টাকা, মানে কি অবৈধ টাকা, ঘুষের টাকা, যে কখনো বলি না কিভাবে এনেছি আমি। মনে করুন আমি আমেরিকা থেকে আমি ক্রেডিট কার্ডে $1,00,000 মানে $1,00,000 ক্যাশ নিয়ে চলে আসছি, আমি থ্রু প্রপার চ্যানেল আনি নাই, এখন সেখানে আমার $1,00,000 কত হয়, 1,20,00,000। আমি এটা বলতে পারবো না যে আমার আর্ন ইনকাম। আপনি এই অবৈধ, এগুলো বলুন এটাকে যে অবৈধ টাকা, অবৈধ টাকা আপনি বৈধ করার একটা সুযোগ দিয়ে ইনডিরেক্টলি আপনি ইনসেন্টিভ ক্রিয়েট করছেন যে তুমি অবৈধ টাকা আর্ন করতে থাকো। আপনি কোনোদিন বলতে হবে না যে করতে থাকো, আপনি যদি আমাকে রাস্তা দেখিয়ে দেন তাহলে আমি এই কাজটা করবো। আর একটা সামান্য আরেকটা কথা বলি, যে আসবো আপনার কাছে। জি আচ্ছা ঠিক আছে, আর একটা ডিভিডেন্ড নিয়ে একটা কথা আছে, পরে বলবো। জি, জনাব মাজেদুল হক, আপনার কাছে আসি যে সরকারি, আজকে অর্থমন্ত্রী বলেছেন সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির ফলে দুর্নীতি কমে আসবে। আসলে দুর্নীতি কতটা কমবে? আজকে নাহিদ ইসলামও বলেছেন, এনসিপির যিনি আহ্বায়ক, বলছেন যে বড় বাজেট এবং বড় দুর্নীতির একটি আশঙ্কার কথা তিনি বলেছেন। দেখুন, যে দুর্নীতি ধারণা সূচক কিছুদিন আগে পাবলিশ করা হয়েছে। আমি তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মেম্বার, আমি তো টিআইবির বোর্ড মিটিংগুলোতে থাকি। দুর্নীতি কি কমেছে? দুর্নীতি ধারণা সূচকে বারবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হচ্ছে, এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে বেতন বৃদ্ধি করার দরকার আছে প্রত্যেক চাকরিজীবীর, একটা নির্দিষ্ট সময় পর পর, মানে ইনফ্লেশনকে মাথায় রেখে বেতন বৃদ্ধি করার দরকার আছে, সেটাকে আমরা অপোজ করছি না। কিন্তু বাংলাদেশের দুর্নীতি কমবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ আছে, এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো, কর্পোরেশনগুলো লস মেকিং ইনস্টিটিউশনে টার্ন নিয়েছে। আপনার রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো রয়েছে, সেই ব্যাংকগুলো কোনটা ভালো আছে? আপনি চিনিকল কর্পোরেশন থেকে শুরু করে, পাটকল কর্পোরেশন থেকে শুরু করে, তাহলে আমার তো মানে ম্যাক্সিমাম, এবং এটা কিন্তু এখন একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো লস মেকিং ইনস্টিটিউশন। অর্থমন্ত্রী এটাও বলেছেন যে আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবে, তারল্য সংকট নেই ব্যাংকে। আচ্ছা, ফেরত পাবে, তারল্য সংকট নেই। এখন আপনি ব্যাংকিং কথা বললেন, এটা তো আরো আধা ঘন্টা সময় দেওয়ার দরকার ছিল আপনাদের। সেটা হচ্ছে, দেখেন, এই ব্যাংকিং খাত বাংলাদেশে যে সরকারই আসছে সেই সরকার এটা ঠিক করতে পারছে না। কেন পারছে না? আপনার বিএনপি সরকার নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহারে বর্তমান অর্থমন্ত্রী বলেছিল, তখন তো উনি অর্থমন্ত্রী হন নাই, বলেছিল যে আমরা ক্ষমতায় গেলে অর্থ মন্ত্রণালয়ের যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ব্যাংকিং বিভাগ, এটা আমরা বন্ধ করে দিব। বাংলাদেশে দীর্ঘদিন ধরে, দশকের পর দশক, আপনার দ্বৈত শাসনে ব্যাংকিং খাত পরিচালিত হচ্ছে। একটা দেশের সেন্ট্রাল ব্যাংক রাষ্ট্রতত্ত্ব ব্যাংকের স্ট্রং অডিট করতে পারে না, অনুমোদনও হয়তো পায় না। এটা কি কোনো কথা হলো? একটা রেগুলেটর একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উপরে তাদের কোনো তদারকি স্ট্রংলি নাই, তাহলে আপনার ব্যাংকিং খাত কিভাবে ঠিক হবে? দ্বৈত শাসন থেকে বের হয়ে আসতে হবে, এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে সরকারের প্রথম উচিত ছিল যে ব্যাংক কোম্পানি আইনটাকে আবার পরিবর্তন করা। আপনি এই ব্যাংক কোম্পানি, এক্সিস্টিং ব্যাংক কোম্পানি আইন দিয়ে আপনি সুশাসন নিশ্চিত করতে কখনোই আপনি পারবেন না, এক। দ্বিতীয় নম্বর কথা, বাংলাদেশ ব্যাংক অর্ডার, এটা তো আপনার রিফর্ম করতে চেয়েছিল ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট এটা করে নাই, হাত দেয় নাই। এটা তো আমাদের রিফর্ম করা দরকার। বিষয় হলো যে দেখেন, যে আমরা যে আজকে আর্থিক খাতগুলো আজকে মানে ওয়ার্ল্ডের যেটা হয় অর্থনীতিতে, আপনার বন্ড মার্কেট, স্টক মার্কেট, ব্যাংক, আপনার বিমা খাত, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সবাই সমানভাবে কন্ট্রিবিউশন রাখে অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশে 4টা খাতের ভিতরে একটা খাত আপনার আস্থা অর্জন করলেও ব্যাংকিং খাত অতি সম্প্রতি আস্থা অর্জন করতে ব্যর্থ হচ্ছে। কেন? তাহলে আমার কি খাত কি একটা? আর্থিক খাতের ভিতরে কি শুধু ব্যাংকিং খাত? আমার তো আরো 3টা খাত আছে, সেই 3টা খাত কোথায় গেল? তাই না? তাহলে স্যার ফাইন্যান্সের স্টুডেন্ট, তাহলে বিষয়টা হলো স্যার এটা আরো গভীরভাবে আরো বলতে পারবে। এখন বিষয়টা হলো যে আমরা বলছি যে এই 3টা খাত আজকে স্বাধীনতার 55 বছরে এই 3টা খাত এখনো ঠিক হলো না কেন? অনেক সরকার তো এসেছে, বর্তমান সরকার, বিএনপি সরকার তো আগেও 2-3 বার ক্ষমতায় ছিল।
আওয়ামী লীগ সরকার এসেছে, তাহলে এই 3টা খাত কেন এখন আস্থা অর্জন হলো না? আবার ব্যাংকিং খাত জনগণের আস্থা উঠে যাচ্ছে কেন? পাবলিক মানে যদি আপনার ইনফ্লো না হয় একটা ব্যাংকে, তাহলে আপনি অর্থনীতি কিভাবে বাঁচবে, আপনি কিভাবে বিনিয়োগ করবেন? এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে স্যার একটা কথা বলছিলেন যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এটার সংস্কার করা অতি জরুরি হয়ে পড়েছে। কারণ বিবিএস যে ডাটাটা দিচ্ছে, এই ডাটার উপরে আমাদেরকে প্রাক্কলন করতে হয়, এই ডাটার উপরে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, বাজেট প্রণয়ন করতে হয়। বিবিএস ডাটা নিয়ে বারবার একটা সমালোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশে যে আজকে $501 বিলিয়ন আমার জিডিপি সাইজ হলো, পৃথিবীর অনেক দেশ $300 বিলিয়ন জিডিপি, $310 বিলিয়ন জিডিপি, সেই দেশগুলোর আউটলুক ভেরি স্মার্ট দেন বাংলাদেশ। বাংলাদেশের জিডিপির তুলনায় ইনফ্রাস্ট্রাকচার বলেন, গেট আপ বলেন, আউটলুক বলেন, মানুষের স্ট্যান্ডার্ড বলেন, কোনো কিছু তো জিডিপির সাথে মিল নাই। মালয়েশিয়াতে যে দেখেন, মালয়েশিয়া আর বাংলাদেশ কি এক? সুতরাং আমি শুধু জিডিপি বাড়াচ্ছি, ফাঁপা জিডিপি দিচ্ছি, কিন্তু জিডিপির তুলনায় মানুষের যে স্ট্যান্ডার্ড, যে জীবনযাপনের মান হওয়ার কথা ছিল, সেটা তো মিলতেছে না জিডিপির সাথে। তাহলে আমি কেমন জিডিপি দিচ্ছি? সুতরাং বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সকে আমাদেরকে সংশোধন করতে হবে, তাকে রিফর্ম করতে হবে তাকে। এই আলোচনা আবারও ফিরবো আমরা আবারও একটু বিরতি থেকে এসে। প্রিয় দর্শক, সপ্তাহে দেশে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। সপ্তাহে দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর এ.কে.এম. ওয়ারেসুল করিম, আপনার কাছে আসি। দক্ষ জনবল তৈরিতে শিক্ষা খাতে বরাদ্দ বেশি দেওয়া হয়েছে, এমন বিষয় রয়েছে। ইতিহাসে সবচেয়ে বেশি ঘাটতির বাজেট, এই ঘাটতি আসলে মেটাবে কিভাবে? শেষ কথা কি বলবেন? ঘাটতি মেটানোর তো দুটো উপায় ওনারা বলেছেন, যে একটা বরোয়িং আর একটা আশা করি এটা করবেন না, প্রিন্টিং মানি, এবং ডোমেস্টিক বরোয়িং, ইন্টারন্যাশনাল বরোয়িং, মানে ওভারসিজ দুটো মিলে 2.5 লাখ কোটি টাকার একটা ব্যবস্থা হয়েছে। এটা পসিবল, 4-5 লাখ কোটি টাকাও বড় করা পসিবল। বাংলাদেশে আপনি যদি আমাদের এক্সপ্যাট্রিয়েটদের কাছে, তাদের কাছে বন্ড ইস্যু করেন, যে ডায়াসপোরা বন্ড আমরা অনেকে বলেন, ফান্ড রেজ করা পসিবল। আমার কথা হচ্ছে এডুকেশন নিয়ে, যে এর আগে বললাম যে আমরা তো শুধু এটুকু খরচ করি না, আমরা প্রাইভেট সলিউশন, যেটা মানে সরকার তো স্কুল কলেজে যে বললাম টিচারদের বেতন দিচ্ছেন, ফার্নিচার দিচ্ছেন, চেয়ার টেবিল আছে, কিন্তু আমি যে প্রাইভেট সলিউশন আমার বাচ্চা যাতে, এবং আমার একা না, সবাই কিন্তু আজকাল প্রাইভেট পড়া হ্যাজ বিকাম, স্পেশালি ইন্টারমিডিয়েটে তো স্কুল কলেজে যাই না, এ লেভেলস ও লেভেলসে তো বলে যে কোচিংই অনলি ওয়ে। এনিওয়ে, আসুন আপনি এডুকেশনের মূল সমস্যাটা হলো আমাদের কারিকুলাম থেকে শুরু করে টিচার্স কোয়ালিটি, ট্রেইনড টিচার্স এবং টিচার্স পে, ডিসেন্ট একটা রেসপেক্টেবল পে টিচার। আমার আব্বাও কিন্তু টিচার ছিলেন, এবং আমরা দেখেছি যে মানে একটা জীবন, এখন দুঃখ লাগে যে উনি কেন এখনো বেঁচে থাকলেন না। পুরো একটা জীবন ওনারা ওই মানে অল্প 10-20 টাকায়, মানে ওনার পকেটে কত আছে ওই পকেট সার্চ করে ওই মাঝে মাঝে 2 টাকা নিয়ে আম্মা পাঠাতেন যে 1 ভাগা মাছ নিয়ে আয়। এখন শিক্ষকদের এই লাইফে থাকার কথা না। ওই সময় টিচার্স বেনিফিট ছিল, এখন যেটা এমপিও মাসে 75 টাকা, এখন এটা বেড়েছে, কিছু বেড়েছে। আমি মনে করি ডিসেন্ট পে দিয়ে আমাদের যে প্রায় 4-5 লক্ষ টিচার, এখন তাদেরকে বেটার কোয়ালিটি মানে টিচার অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সুযোগ আছে, এবং স্মার্ট ক্লাসরুম, মানে এআই থেকে এখন থেকেই তারা যাতে এআই বুঝে, তারা যাতে ইন্ডাস্ট্রি একাডেমি আর ডিফারেন্সটা আরও কমিয়ে আনতে পারি। এখন তো ইন্ডাস্ট্রি এক ধরনের জিনিস চায়, আমরা অন্য ধরনের জিনিস প্রডিউস করি, ফলে আমাদের ইভেন নর্থ সাউথের মতো নাম্বার 1 ইউনিভার্সিটিরও কিন্তু গ্র্যাজুয়েটরা এক্সপেক্টেড লেভেলে পারফর্ম করতে পারছে না। আবার অনেকে পারফর্ম করার জন্য রেডি, কিন্তু এনাফ ওপেনিংস নেই। যে আপনার সাথে আজকে যদি বলি যে আমার আগামী 1 বছরও যদি আপনার সাথে আমি ধরুন খোশ মেজাজে থাকি, আপনি হয়তো আমাকে একটা চাকরিও দিতে পারবেন না, তাই না আমার স্টুডেন্টদের। সো এরকম বড় বড় প্রতিষ্ঠানেও এখন 30-35 জনের বেশি তারা বছরে নিচ্ছে না। সো ইন্ডাস্ট্রি একাডেমির ডিফারেন্স কমিয়ে আনতে হবে। আমি একটা ব্যাপারে বলি যে সরকার, যেটা হয়তো আপনি এডুকেশনের বাইরে শেয়ার বাজার নিয়ে একটা আমি মনে করি ভুল সিদ্ধান্ত নিয়েছে। সেটা হলো বোনাস শেয়ার, স্টক ডিভিডেন্ড আমরা যেটাকে বলি, মানুষ ক্যাশ ডিভিডেন্ড দেয়, ওনারা অফকোর্স ওনারা ক্যাশ ডিভিডেন্ড এনকারেজ করতে চান, কিন্তু ডিভিডেন্ড ডিসিশন তো একটা এফিশিয়েন্ট ডিসিশন হতে হবে। এটা সরকার যদি সেখানে ইন্টারভিন করে যে তুমি ক্যাশ ডিভিডেন্ড দিবা নাকি স্টক ডিভিডেন্ড দিবা, না ডিভিডেন্ড নাই দিবা। কারণ ওয়ার্ল্ডের সবচেয়ে সাকসেসফুল কোম্পানিগুলো, যদি আপনি অ্যাপলের কথা বলেন, গুগলের কথা বলেন, মেটার কথা বলেন, ইন্টেলের কথা বলেন, আমেরিকাতে এখন ডিভিডেন্ড না দেওয়াটাই হচ্ছে ফ্যাশন। মাইক্রোসফট কবে একবার 2013-তে একবার স্পেশাল ডিভিডেন্ড দিয়েছিল $36 বিলিয়ন, ডিভিডেন্ড তো দিচ্ছে না, এবং ডিভিডেন্ড না দিয়ে তারা রিইনভেস্ট করে।
ডিভিডেন্ড আপনি তখনই দেবেন যখন আর কোনো বেটার ইউজ না থাকে টাকার যদি বেটার ইউজ থাকে, আপনাদের দেশ টিভিও তাই, আপনি যে এক্সপেনশনের স্কোপ থাকে, আরেকটা টিভি চ্যানেলকে আপনি কিনতে পারেন, অ্যাকোয়ার করতে পারেন, আপনি সেখানে টাকা ইনভেস্ট করবেন, ল্যান্ড কিনবেন, ইকুইপমেন্ট কিনবেন, নতুন স্টুডিও বানাবেন, আপনি সেখানে ডিভিডেন্ড কোথেকে দেবেন? এখন ওনারা বলেছেন যে যদি তুমি ক্যাশ ডিভিডেন্ড না দিয়ে বোনাস শেয়ার দাও তাহলে 10% ট্যাক্স করবো, আর যদি তাও না দাও তোমার অ্যাকিউমুলেটেড আর্নিং, সবচেয়ে ড্রাকোনিয়ান আমি যেটাকে বলি, এটা একটা ড্রাকোনিয়ান রুল, যে অ্যাকিউমুলেটেড আর্নিংস, আমার রিটেন্ড আর্নিংসের উপরও ট্যাক্স বসানো। তার মানে মানুষ তো রিটেনশন হচ্ছে, আমরা চাই কোম্পানিগুলো রিটেন করুক, তাহলে ইফ ইউ আর সাকসেসফুল আপনার রিটেন আর্নিংস বেশি হবে, আপনার ইকুইটির পরিমাণ বাড়বে, আপনার মার্কেট ভ্যালু গ্রো করবে। এখন দেখা যাচ্ছে না, নেট অ্যাসেট ভ্যালু আর ম্যাটার করে না। অসংখ্য ধন্যবাদ। আমি একটু যারা মাজেদুল হক আপনাকে দিয়ে শেষ করতে চাই, শেষ কথা কি বলবেন এই শেষ কথা বিশাল হচ্ছে যে ঘাটতি দেখেন যে অর্থনীতিতে এখন বর্তমানে বাংলাদেশে যেটা হচ্ছে যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ থেকে পাবলিক সেক্টর ক্রেডিট গ্রোথ বাড়ছে, এটা অশনি সংকেত। আপনাকে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ বাড়াতে হবে, কারণ আপনি এমপ্লয়মেন্ট জেনারেশন থেকে শুরু করে, আপনি দারিদ্র দূরীকরণ থেকে শুরু করে, আপনি বেকারত্ব দূরীকরণ থেকে শুরু করে, আপনাকে প্রাইভেট সেক্টর কন্ট্রিবিউশনটা বেশি রাখবে। সুতরাং আমরা যাতে এই অর্থ বছরে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথটার জন্য আমরা বেশি দেখাতে পারি, তার জন্য বেশি পরিমাণে আপনার ফাইন্যান্স নিয়ে তার জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, সে রপ্তানি করতে পারে, পণ্য উৎপাদন করতে পারে, আমরা সেদিকে ধাবিত হবো। আরেকটা কথা হলো যে বাজেট যেটা হয়েছে সেটা আমরা ঠিক আছে, আমরা আশাবাদী, আমরা অপটিমিস্টিক, আমরা হোপফুল, আশাবাদী, কিন্তু এটার আমরা চাই যে বাজেট বাস্তবায়নের হারটা বাড়ুক এবং স্বচ্ছতা বাড়ুক, জবাবদিহিতা বাড়ুক এবং জনকল্যাণমূলক যে অ্যাক্টিভিটিস, যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলো সামনের দিনে বাড়ুক। এবং সব থেকে বড় চাওয়া হবে যে জনগণকে, যারা মূল্যস্ফীতির চাপে আছে, তাদেরকে আসলে উদ্ধার করে রাখা, তাদেরকে টিকিয়ে রাখার এই ধরনের একটা লক্ষ্য এই অর্থবছরে আমাদের কাছে চাওয়া। অসংখ্য ধন্যবাদ জনাব মাজেদুল হক এবং ডক্টর এ কে মোয়ারসুল করিম, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সপ্তাহের দেশ আজ এখানে শেষ করছে, আবার দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।